আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় চাকরি প্রত্যাশী এবং যারা আমরা সাধারণ জ্ঞান নিয়ে চিন্তিত, আমি তাদের জন্য সাধারণ জ্ঞানের কিছু ক্লাস আমি দিচ্ছি। আপনারা যদি সেগুলোর উপর প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাল্লাহ সাধারণ জ্ঞান সম্পর্কে যে আপনাদের একটা ভীতি কাজ করছে সেটা দূর হবে বলে আমি আশা করছি। আমরা সকলেই আসলে পড়ালেখা শেষ করে হতাশার মধ্যে ভুগি, আমাদের একটা কখন চাকরি হবে, কিন্তু সেই চাকরির জন্য আমরা যথাযথ প্রস্তুতি গ্রহণ করি না। আমি আশা রাখবো যাদের গ্রাজুয়েশন শেষ পর্যায়ে বা শেষ করেছি, চাকরির জন্য আমরা চিন্তা করছি, আপনারা একটা নির্দিষ্ট সময় আপনাদের জীবন থেকে খুঁজে সেই সময়টা আপনারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাল্লাহ একটা চাকরি আপনার জন্য হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, আমরা জানি এই চাকরির পরীক্ষা দিতে গেলে আমাদের যে বিষয়গুলো পরীক্ষা দিতে হয় তার মধ্যে একটা বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান, যেটা আমাদের কোনো গ্রাজুয়েশন যারা আমরা শেষ করি বা ইন্টারমিডিয়েটে যারা পড়ালেখা করি তাদের কোনো বিষয়ভিত্তিক আসলে পড়ালেখা নয়, এটা একেবারে নতুন একটা বিষয়। এই সাধারণ জ্ঞান বিষয়টাকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে মূলত। একটা হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী, আরেকটা হচ্ছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী। তো আমরা আজকে এই চাকরির সাধারণ জ্ঞান বিষয়ের আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। চলুন আমরা আজকে আন্তর্জাতিক বিষয়ের যে ক্লাস 1 পৃথিবীর ধারণা, আমরা পৃথিবীর ধারণা আজকে ক্লাসটা নিব। আমরা দেখব পৃথিবীর ধারণা আমরা নিতে গিয়ে আমাদের আমি যে প্রথম যে কথাটা আমি এখানে আপনাদের সামনে বলছি বা লিখছি সেটা হচ্ছে পৃথিবী। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞান বইয়ে বা সমাজ বইয়ে পৃথিবী দেখতে কি রকম বা কেমন এটা আমরা পড়েছি, অনেক জায়গায় পড়েছি কি রকম এটা অনেক জায়গায় পড়েছি। আমরা জানি পৃথিবী আমরা দেখতে কি রকম, কমলা লেবুর মতো। পৃথিবীর এই গোলাকার জিনিসটা, আসলে পৃথিবীটা দেখতে যে একেবারে গোলাকার বিষয়টা ওইরকম কিন্তু নয়। বিভিন্ন মনীষী বা বিজ্ঞানীরা তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলেছেন পৃথিবীটা দেখতে হচ্ছে কমলা লেবুর মতো। আমরা কিন্তু গোলাকারটা একেবারে কি করে দিলাম। এরপরে আমরা বলবো পৃথিবীর এই যে আন্তর্জাতিক বিষয়াবলী, এই আন্তর্জাতিক বিষয়াবলীর ধারণা প্রথম কে দেন। এই যে আন্তর্জাতিক বিষয়াবলী আমরা বলছি, এই আন্তর্জাতিক বিষয়াবলীর যে ধারণাটা সেটা আমাদেরকে প্রথম কে দিয়েছেন সেটা আমরা বলছি জেরেমি বেনহাম। অর্থাৎ আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী যে একটা সাধারণ জ্ঞানের পার্ট রয়েছে, অংশ রয়েছে, এটার যে প্রথম যে ধারণা দিয়েছে সেটা হচ্ছে জেরেমি বেনহাম। উনি হচ্ছে যুক্তরাজ্যের আদিবাসী। উনি একজন যুক্তরাজ্যের আদিবাসী। আমরা দেখছি এই জেরেমি বেনহাম একজন যুক্তরাজ্যের আদিবাসী, উনি যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। উনি প্রথম আন্তর্জাতিক বিষয়াবলী ধারণাটা দিয়েছেন। এই আন্তর্জাতিক এটার ইংরেজি প্রতিশব্দ কি আমরা সকলেই জানি, ইন্টারন্যাশনাল। এই আন্তর্জাতিক বিষয়ের ইংরেজি প্রতিশব্দ কি ইন্টারন্যাশনাল। আমরা যদি এই ইন্টারন্যাশনাল শব্দটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইন্টার শব্দের হচ্ছে আন্ত, আর এই যে ন্যাশনাল, এই ন্যাশনাল শব্দটি মূলত নেশন মানে হচ্ছে জাতি। আমরা জানি নেশন অর্থ জাতি। এই নেশন শব্দটি আসছে নেটিভ শব্দ থেকে এসেছে। কি শব্দ থেকে এসেছে? তাহলে আমরা বলতে পারি নেশন শব্দটি কোন শব্দ থেকে আসছে? নেটিভ শব্দ থেকে আসছে। তাহলে আমরা এখন পাইলাম কি
পৃথিবী দেখতে কি রকম? কমলা লেবুর মতো। আমরা বলবো না এখন গোলাকার বলবো না, আমরা বলবো কিসের মতো? কমলা লেবুর মতো। পৃথিবী দেখতে কিসের মতো? কমলা লেবুর মতো। আন্তর্জাতিক বিষয়াবলীর ধারণা কে দিয়েছেন? প্রথম আন্তর্জাতিক বিষয়াবলীর যিনি ধারণা দিয়েছেন ওনার নাম হচ্ছে জেরেমি বেনহাম, যুক্তরাজ্যের আদিবাসী। জেরেমি বেনহাম একজন যুক্তরাজ্যের কি আদিবাসী। এই ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, আন্তর্জাতিক এর ইংরেজি প্রতিশব্দ কি? ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনালকে যদি আমরা ডিভাইডেড করি দুইটা শব্দ আমরা পাচ্ছি এখানে, ইন্টার অর্থ আন্ত, ন্যাশনাল, ন্যাশনাল শব্দটি হচ্ছে নেশন, জাতি, অর্থাৎ নেশন শব্দটি আসছে নেটিও শব্দ থেকে। কি শব্দ থেকে? নেটিও, নেটিও শব্দ থেকে। কি শব্দ থেকে? নেটিও শব্দ থেকে। কি শব্দ থেকে? আমি আপনাদের জন্য একটু মুছে দিচ্ছি এটা। এরপরে আমাদের যে আজকের পৃথিবীর ধারণা, এই পৃথিবীর ধারণার যে ক্লাসটা আমরা নিচ্ছি তার যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই পৃথিবীর মধ্যে মোট দেশ কয়টি? আমরা জানি দেশের আগে মহাদেশের কথা আসবে। পৃথিবীর মধ্যে, পৃথিবীতে মোট মহাদেশ, আমরা জানি পৃথিবীর মধ্যে মোট মহাদেশ হচ্ছে 60টি। কয়টি? 60টি। কিন্তু এখানে লিখে দিলাম। এরপরে সাম্প্রতিককালে আমরা যদি একটু দেখি, সাম্প্রতিক পৃথিবীতে মোট মহাদেশ হচ্ছে 8টি। সাম্প্রতিককালে পৃথিবীর মধ্যে মোট মহাদেশ কয়টি? 8টি। এরপরে আমরা যদি দেখি পৃথিবীতে মোট মহাদেশ 60টি, সাম্প্রতিক পৃথিবীতে, তাহলে সাম্প্রতিক অষ্টম মহাদেশ, জিল্যান্ডিয়া। এই জিল্যান্ডিয়া হচ্ছে অষ্টম মহাদেশ। জিল্যান্ডিয়া কি মহাদেশ? অষ্টম মহাদেশ। এই যে এবার আসেন পৃথিবীতে মোট দেশ কয়টি? মোট দেশ হচ্ছে 195টি। কয়টি মোট দেশ? পৃথিবীর মধ্যে মোট দেশ কয়টি আছে? 195টি। এরপরে এই পৃথিবীতে যে 195টি দেশ রয়েছে এই দেশের মধ্যে জাতিসংঘভুক্ত কয়টি দেশ? আমরা জানি এই জাতিসংঘ ইউনাইটেড নেশন একটা আমাদের সংস্থা রয়েছে, সংঘ রয়েছে। এই সংঘের এই 195টির মধ্যে 93টি দেশ জাতীয় সংঘভুক্ত। তাহলে জাতীয় সংঘভুক্ত 9 কয়টি দেশ? জাতীয় সংঘভুক্ত 9 কয়টি দেশ? তাহলে দুইটি দেশ জাতীয় সংঘভুক্ত 9। তাহলে সেই দুইটা দেশের নাম কি? আমরা এখানে দেখব যে দুইটা দেশ জাতীয় সংঘভুক্ত 9 যথা, আমরা একটু দেখিনি, যথা এক ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, 2 কোসোভো। এই দুইটা দেশ হচ্ছে জাতীয় সংঘভুক্ত 9। তাহলে আমরা যে আন্তর্জাতিক বিষয়াবলীর যে ধারণা, এই ধারণার উপর পৃথিবীর ধারণার যে ক্লাসটা, এই ক্লাসটার যে প্রথম যে প্রশ্নটা ছিল পৃথিবী দেখতে কিরকম বা পৃথিবী কিরকম? পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো। পৃথিবীর কমলা লেবুর মতো। পৃথিবী গোলাকার যে প্রশ্নটা ছিল সেটা আসলে পৃথিবীটা একেবারে গোলাকার নয়, এটা দেখতে কমলা লেবুর মতো। কমলা লেবুর মতো যতগুলো দৈহিক বা জিনিসপত্র রয়েছে বা ঠিক ওই রকমই। এরপরে বলেছি আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম যে ধারণাটা দিয়েছে যিনি, ওনার নাম হচ্ছে জেরেমি বেনহাম। উনি একজন যুক্তরাজ্যের আদিবাসী ছিলেন, যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। এই পৃথিবীর ধারণার মধ্যে তৃতীয় যে প্রশ্নটি, পৃথিবীতে মোট মহাদেশ 60টি, তবে সাম্প্রতিককালে একটা মহাদেশ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, তাতে 8টি হয়েছে। এই অষ্টম মহাদেশ হচ্ছে জিল্যান্ডিয়া। পৃথিবীতে মোট দেশ কয়টি? 195টি। আমরা জানি 195টি পৃথিবীর দেশ রয়েছে। জাতীয় সংঘভুক্ত দেশ রয়েছে 193টি। আমরা জানি এই 195টি দেশের মধ্যে দুইটা দেশ জাতীয় সংঘভুক্ত নয়। যে দুটি দেশ, সে দুটি, একটা ভ্যাটিকান সিটি, একটা হচ্ছে কোসোভো। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আরেকটা কি? কোসোভো। আমরা দেখব এই যে 195টি দেশ,
এই 95টি দেশ 7টি মহাদেশের মধ্যে কিভাবে ডিভাইডেড করা হয়েছে, ভাগ করা হয়েছে। মহাদেশ আমরা এখানে লিখছি, দেখেন মহাদেশ। মহাদেশ আমরা প্রথমেই লিখব, আমরা যেহেতু এশিয়া মহাদেশে, এশিয়া। এরপরে হচ্ছে আমরা লিখব ইউরোপ, ইউরোপ। এরপরে আমরা লিখব হচ্ছে ইউরোপের পরে আফ্রিকা, আফ্রিকা, আফ্রিকা। এরপর আমরা লিখব হচ্ছে উত্তর আমেরিকা। এরপরে দক্ষিণ আমেরিকা। এরপর হচ্ছে ওশেনিয়া, ওশেনিয়া। এরপর হচ্ছে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা। আমরা অ্যান্টার্কটিকা একটা দেশ আছে, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা এই দেশটা, এই সরি মহাদেশ এটা। 7টি মহাদেশের নাম আমরা অলরেডি লিখলাম। 7টি মহাদেশের মধ্যে প্রথমটা হচ্ছে এশিয়া মহাদেশ। আমাদের দেশ, টোটাল দেশ হচ্ছে 195টি দেশ। 195টির মধ্যে এশিয়া মহাদেশে পড়ছে 44টি দেশ, 44টি দেশ, 44টি। এরপর ইউরোপের মধ্যে পড়ছে 48টি দেশ। এরপরে আফ্রিকা 54টি দেশ। এরপরে হচ্ছে উত্তর আমেরিকা হচ্ছে 23টি দেশ। এরপরে দক্ষিণ আমেরিকা হচ্ছে 12টি দেশ। ওশেনিয়া হচ্ছে 14টি দেশ। এরপর অ্যান্টার্কটিকায় কোনো দেশ নাই আপাততে। এবার যোগ করে দেখেন তো, 8 4 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, 25-এর 5 হাতের 2, 2 2 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 মানে 195টি আমরা দেশ খুঁজে ফেলাম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, এখন প্রশ্ন হচ্ছে এটা মনে রাখার কোনো কৌশলতা আসলে রয়েছে কিনা। আমি বলবো, এখানে দেখি আমরা এই এশিয়া মহাদেশের মধ্যে দেশ 44টি হলেও এটা দেখেন প্রথমটা সবচেয়ে বড় দেশ, দেশের দিক দিয়ে, দেশের দিক দিয়ে, দিক দিয়ে বৃহত্তম, বৃহত্তম। এটা দেশের দিক দিয়ে বৃহত্তম, কিন্তু আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বড়। আমরা যে এশিয়ার মধ্যে বাস করি, এশিয়ার মধ্যে দেশ হচ্ছে 44টি। এই 44টি দেশ, এটা দেশের সংখ্যা থেকে তৃতীয় দেশের সংখ্যা থেকে কি, দেশের সংখ্যা তৃতীয়, সংখ্যায় তৃতীয়, কিন্তু জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে এটা বৃহত্তম। আর দেশের দিক দিয়ে প্রথম হচ্ছে আফ্রিকা মহাদেশ। আমরা আফ্রিকার কথা যখন পড়ি, আফ্রিকা কথায় কথায় আমরা আফ্রিকা বলি, তার মানে আফ্রিকার প্রায়োরিটিটা একটু বেশি, আমরা মনে রাখতে পারি আফ্রিকায় সবচেয়ে বড়। এরপরে ইউরোপ। পড়ালেখা যখন কেউ করে, এরপরে বাইরের দেশে যখন স্কলারশিপ নিয়ে যেতে চাই, বলছে কোন দেশে যাচ্ছে, বলছে আমি ইউরোপে যাচ্ছি। ইউরোপে, তাহলে ইউরোপ, এই যে ইউরোপ। এরপরে এশিয়া মহাদেশ, আমরা যেহেতু এশিয়াতে আছি। এরপরে বলতে পারি আমেরিকা, 2টা দেশ আমেরিকা, একটা উত্তর আমেরিকা, একটা দক্ষিণ আমেরিকা। আমরা একটু মনে রাখার কৌশল বের করি, কোন মহাদেশের মধ্যে সবচেয়ে, উত্তর এবং দক্ষিণের মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি। আমরা একটু চিন্তা করি তো, উত্তর, আমরা বলি উত্তরের দিকের মানুষ একটু মানে মেয়ে বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রে বা অন্যান্য আনুষঙ্গিকের ক্ষেত্রে একটু বেশি দেওয়া করে, সেজন্য আমরা মনে রাখবো উত্তরটা বেশি আর দক্ষিণটা কম। অর্থাৎ উত্তরের 2 ভাগের 1 ভাগ মনে করতে পারি, 2 দিয়ে ভাগ দিলে এটা 12.5 আসবে, তার মানে 0.5টা না থাকলে 12। এরপর ওশেনিয়ার 14। এরপর হচ্ছে, এটা হচ্ছে দেশের দিক দিয়ে সবচেয়ে ছোট, এটা হচ্ছে এমনি সবচেয়ে ছোট মহাদেশ, সবচেয়ে ছোট মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া। দেশের দিক থেকে ছোট হচ্ছে দক্ষিণ আমেরিকা, কিন্তু এমনি অন্যান্য বিষয়গুলো সহ সবগুলো মিলে ওশেনিয়া হচ্ছে সবচেয়ে ছোট। এরপর অ্যান্টার্কটিকার মধ্যে কোনো দেশই নাই। এখানে 2টা জিনিস রয়েছে, একটা হচ্ছে এখানে বরফ, 99% বরফ। এরপরে হচ্ছে খুব প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ, যেটাকে বলে আমরা খনিজ সম্পদ হচ্ছে কয়লা। এখানে কয়লা আছে, প্রচুর পরিমাণ কয়লা আছে, যেটা কয়লা আছে।
এরপরে হচ্ছে আমাদের যেটা বুঝতে পারছি এখানে এই 195টি মহাদেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এবার আমরা পরে আসবো আরো কিছু গুরুত্বপূর্ণ পৃথিবীর ধারণার মধ্যে প্রয়োজন আমরা একটু স্কিপ করে আমরা আসি এবার এই যে পৃথিবী আমরা বলছি পৃথিবী, এই যে পৃথিবীর বয়স কেমন, পৃথিবীর মানে পৃথিবীর বয়সটা কিরকম। পৃথিবীর আনুমানিক একটা বয়স আছে, আনুমানিক বয়স কত, পৃথিবীর আনুমানিক বয়স কত আপনারা ধারণা করে বলতে পারেন। পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে যে 460 কোটি বছর। পৃথিবীর আনুমানিক বয়স কত, পৃথিবীর আনুমানিক বয়স হচ্ছে 460 কোটি বছর। এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় দেশ আছে, পৃথিবীর সবচেয়ে বড় দেশ, পৃথিবীর মধ্যে বৃহত্তম দেশ, এটার উত্তরটা আমি এদিকে লিখছি, এটা হচ্ছে রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কি, রাশিয়া। আমরা জানি রাশিয়ার অনেক লম্বা কাহিনী, সোভিয়েত ইউনিয়ন ছিল, ভেঙে ছিল, এগুলো আমরা জানি, এগুলো আসবে ইনশাল্লাহ। এরপরে পৃথিবীর একমাত্র উপগ্রহ, পৃথিবীর একমাত্র কি উপগ্রহ, এটা হচ্ছে আমরা জানি পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র কি গ্রহ, উপগ্রহ হচ্ছে কি চাঁদ। এরপর আমরা আসি পৃথিবীর শীতলতম স্থান, পৃথিবীর শীতলতম স্থান। এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেটা আমি উত্তর লিখি, পৃথিবীর উষ্ণতম স্থানটা হচ্ছে, তাহলে দুইটা আমরা একটু খেয়াল করি। পৃথিবীর সবচেয়ে বড় দেশটা কি, পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া বড় মানে এই শীতলতম স্থানটা হচ্ছে ভারকায়ানস্ক, এটা হচ্ছে রাশিয়ার মধ্যে। কোথায়, ভারকায়ানস্ক, কোথায়, রাশিয়া, শীতলতম স্থানটা। এবার উষ্ণতম স্থানটা আমরা বলি জলবায়ু প্রভাবের কাজটা করে থাকে মূলত আমেরিকা, যেটাকে আমরা বলি ইউএসএ। এই যে উষ্ণ গরম গ্রিন হাউস ইফেক্টের যে প্রভাবটা, এটা আসে মূলত আমেরিকা থেকে। এই ইউএসএ এটার নাম হচ্ছে ডেথ ভ্যালি, কি ভ্যালি, ডেথ ভ্যালি। এটা হচ্ছে উষ্ণতম স্থানের নাম, স্থানের নাম। ভারকায়ানস্ক হচ্ছে রাশিয়ার শীতলতম। আসলে বলতে গেলে রাশিয়ার আরো একটা মনে রাখার কৌশল হচ্ছে, রাশিয়ার এই যে ভ্লাদিমির পুতিন অনেক দীর্ঘদিন ধরে ক্ষমতায় রেখে জনগণকে একটা নিস্তব্ধ ঠান্ডায় রেখে, একটা পরিবেশ রেখে উনি যেভাবে রেখে গেছেন, সেই জায়গাটা আমরা মনে রাখার একটা কৌশল অ্যাপ্লাই করতে পারি। ভারকায়ানস্ক জায়গাটা হচ্ছে কোথায়, রাশিয়ায়। এরপরে উষ্ণতম স্থান, পরিবেশ, যে গ্রিন হাউস ইফেক্ট সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত হয়, আমরা জানি পৃথিবীর মধ্যে এই আমেরিকার উপর ডিপেন্ড। আমেরিকার কারণেই সবচেয়ে বেশি ডেথ ভ্যালিটা ওই আমেরিকার মধ্যেই অবস্থিত। উষ্ণতম জায়গাটা কোথায় অবস্থিত, আমেরিকার মধ্যে অবস্থিত। এরপর আমরা বলতে পারি পৃথিবীর বৃহত্তম নদ যেটা, সেটা হচ্ছে আমরা জানি নীল নদ। এটা কোথায় আমরা তাও জানি, নীল নদটা কোথায় আমরা সবাই জানি, নীল নদটা হচ্ছে মিশরে, মিশর। কারণ আমরা যারা মেজরিটি পার্সেন্ট এটা পারার কথা, এটা নীল নদটা কোথায় অবস্থিত। এরপর আমরা জানি পৃথিবীর বৃহত্তম গেলে পৃথিবীর গভীরতম সাগর, একটু দেখি, গভীরতম সাগর হচ্ছে ক্যারিবিয়ান, হ্যাঁ বিয়ান, ঠিক আছে, ক্যারিবিয়ান সাগর। কি সাগর, ক্যারিবিয়ান সাগর। আমি আরেকটা প্রশ্ন একটু কষ্ট করে লিখছি, দেখবেন আপনারা একটু কষ্ট করে। পৃথিবীর বৃহত্তম হ্রদ নাম কি, সরি এটা অবস্থিত না, এটার নাম সাগর, কাস্পিয়ান, কি এখানে জফলাটা নাই, কাস্পিয়ান সাগর। কি সাগর, কাস্পিয়ান সাগর। এরপরে আমরা বলতে পারি আরেকটা প্রশ্ন, এই যে
তাহলে কাস্পিয়ান সাগরের পর পৃথিবীর সবচেয়ে ছোট দেশ রয়েছে, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ যেটি রয়েছে তার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। কি সিটি? ভ্যাটিকান সিটি। এটা হচ্ছে পৃথিবীর যে ধারণা, এই ধারণার উপর যে আজকের ক্লাসটা ছিল, এই ক্লাসটা আমি একেবারে জিরো লেভেল থেকে আমরা যারা প্রস্তুতি নেব ইনশাল্লাহ, এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এখানে অনেক সময় এটা বাংলাদেশ বিষয়াবলী যেগুলো রয়েছে আমি সেগুলো এখানে খুব সুন্দরভাবে আমার যথাসাধ্য চেষ্টা করেছি এখানে ওই বিষয়গুলোকে তোলানোর জন্য। আমরা এর পরবর্তীতে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ এবং জাতিসংঘ গঠন, এরপর হচ্ছে আমাদের এই সোভিয়েত ইউনিয়নে আমাদেরকে একটা ন্যূনতম সময় খুঁজে বের করে 1 ঘন্টা 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা, এটা আমি মনে করি সকাল টাইম হলে সবচেয়ে বেটার হয়। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটা সময়, অর্থাৎ আমাদের দৈনন্দিন কাজ শুরু না হওয়ার আগে আমরা একটা সময় আমাদের চাকরির জন্য আমরা কি নিয়ে নেব, প্রস্তুতি নিয়ে নেব। আপনারা দেখবেন, নোট করবেন, সেই নোটগুলো যখন আপনারা বারবার পড়তে থাকবেন, আগামী ক্লাস না আসা পর্যন্ত যখন আপনারা 2-1 বার করে পড়বেন, ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। মুখস্থ এমনি এমনি হবে না।